এদিকে আওয়ামী লীগকে ফেরাতে তারেক রহমানকে চিঠি দিয়ে সময় বেঁধে দিয়েছে জাতিসংঘ। মাত্র 3 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগকে ফিরিয়ে না আনলে জাতিসংঘ অবমাননার দায়ে তারেক রহমানকে আমেরিকার নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি। এবার কঠিন বিপদের মুখে বিএনপি সরকার, যে কোনো সময় ঘুরে যাচ্ছে ক্ষমতার চাকা। এই চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, দলটির নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার এবং মত প্রকাশের অধিকার হরণের মতো বিষয়গুলো। দর্শক, অবশেষে শেখ হাসিনার ফাইনাল খেলা শুরু। আপনারা জানেন যে 2-3 দিন ধরে একটা সংবাদ আপনারা শুনতেছেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে জাতিসংঘ থেকে একের পর এক চাপ দেওয়া হচ্ছে তারেক রহমানকে। দর্শক, এই চাপ কিন্তু ডক্টর ইউনূসকেও দেওয়া হয়েছিল, তবে সেই ডক্টর ইউনূস সেটাকে অগ্রাহ্য করেছে, তিনি নোবেল বিজয়ী ছিলেন বলে। তবে তারেক রহমান তো নোবেল বিজয়ী না। এবার জাতিসংঘের আদেশ যদি অমান্য করে তারেক রহমান, তাহলে ভয়ানক নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। দর্শক, এরই মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবারও সসম্মানে ফিরিয়ে আনতে সময় বেঁধে দিয়েছে মাত্র 3 সপ্তাহ। তবে তারেক রহমানকে এই অল্প পরিমাণ সময় দিয়েছে। দর্শক, কথা বাড়াচ্ছি না, তারেক রহমানের সব খেলা শেষ, অর্থাৎ ছাত্র জনতারও যত খেলা ছিল সব শেষ। কারণ যদি আওয়ামী লীগকে ফিরিয়ে আনে, ছাত্র জনতা মাঠে নেমে বিএনপির পতন করবে, এই এক চাপ। আর যদি আওয়ামী লীগকে তারেক রহমান না ফিরিয়ে আনে, তাহলে আন্তর্জাতিক চাপ। দুই দিকে পিষ্ট হয়ে যাচ্ছে তারেক রহমান। কথা বাড়াচ্ছি না, এ বিষয়ে একটু বিস্তারিত আলোচনা আছে এবং বিস্তারিত চাঞ্চল্যকর নিউজ আছে, সেগুলো শুনবো, দেখবো। আশা করি সঙ্গেই থাকবেন। জাতিসংঘ, 6টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, মার্কিন এবং যুক্তরাজ্যের আইন প্রণেতাগণ, কমনওয়েলথের মতো প্রতিষ্ঠান সহ সকলেই অবৈধ ইউনূস সরকারকে চিঠি দিয়ে জানিয়েছিল বাংলাদেশের সবচেয়ে পুরাতন এবং বৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের বিরুদ্ধে দেওয়া অবৈধ নিষেধাজ্ঞা তুলে নিতে। ইউনূস সরকার সেসবের তোয়াক্কা না করে একটি সাজানো নির্বাচনে ক্ষমতা তুলে দিয়ে গেছে তারেক রহমানের হাতে। এবার সেসব চিঠির দায় এবং দায়িত্ব এসে পড়েছে তারেক রহমান সরকারের হাতে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে তারেক রহমানও হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এসব চাপ অগ্রাহ্য করার চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত পারবেন তো? দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর যখন ক্ষমতা হস্তান্তর হয়, তখন পূর্বসূরিদের রেখে যাওয়া কূটনৈতিক এবং আইনি দায়ভার উত্তরসূরিদেরই বহন করতে হয়। বাংলাদেশে বর্তমানে ঠিক এমনই একটি পরিস্থিতি বিরাজ করছে। অবৈধ ইউনূস সরকার ক্ষমতা ছাড়ার আগে বাংলাদেশের রাজনীতিতে যে নজিরবিহীন সংকটের জন্ম দিয়ে গেছে, তার কেন্দ্রবিন্দুতে রয়েছে আওয়ামী লীগকে সম্পূর্ণ বেআইনিভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার কার্যক্রম নিষিদ্ধ করা, নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া। 2025 সালের 29শে ডিসেম্বর জাতিসংঘের 3 জন মানবাধিকার বিষয়ক উচ্চপদস্থ প্রতিনিধি বেন সাল, ম্যাথিউ গিলেট এবং মার্গারেট স্যাটারওয়েট ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনের কাছে একটি অত্যন্ত কঠোর এবং আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহার করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, দলটির নেতাকর্মীদের ঢালাওভাবে গ্রেপ্তার এবং মত প্রকাশের অধিকার হরণের মতো বিষয়গুলোতে গভীর উদ্বেগ জানানো হয়েছিল। জাতিসংঘ স্পষ্টভাবে জানিয়েছিল যে কোনো রাজনৈতিক দলের উপর এমন সামগ্রিক নিষেধাজ্ঞা আরোপ করা নাগরিক এবং রাজনৈতিক অধিকার সম্পর্কিত আন্তর্জাতিক চুক্তির বা ICCPR এর সরাসরি লঙ্ঘন। অথচ সেই চিঠির কোনো সন্তোষজনক বা আইনসম্মত জবাব অবৈধ ইউনূস সরকার দিতে পারেনি বা দেয়নি। জাতিসংঘের ওই চিঠিতে সুনির্দিষ্টভাবে 2টি প্রশ্ন করা হয়েছিল এবং জবাব দেওয়ার জন্য 60 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু অবৈধ ইউনূস সরকার সেই সময়সীমার মধ্যে কোনো উত্তর না দিয়ে এক প্রকার নীরবতা অবলম্বন করেছে। শুধু তাই নয়, পালিয়ে গেছে, কারণ তার কাছে কোনো উত্তর ছিল না। আন্তর্জাতিক কূটনীতি এবং আইনে এই প্রস্থানের অর্থ অত্যন্ত গভীর। যখন মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক অধিকার হরণের মতো গুরুতর প্রশ্নে কোনো সরকার জবাবদিহি করতে ব্যর্থ হয়, তখন ধরে নেওয়া হয় যে তাদের গৃহীত পদক্ষেপে কোনো আইনগত ভিত্তি ছিল না। মূলত জুলাই সন্ত্রাস এবং তার পরবর্তী অস্থিতিশীল পরিস্থিতিকে পুঁজি করে জাতীয় নিরাপত্তার ধোঁয়াশা তুলে আওয়ামী লীগের উপর এই নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়েছিল। আন্তর্জাতিক সম্প্রদায় খুব দ্রুতই বুঝতে পেরেছিল যে নির্দিষ্ট কোনো ব্যক্তিবর্গের অপরাধের বিচার করার পরিবর্তে পুরো একটি রাজনৈতিক দল, তার প্রকাশনা, গণমাধ্যমের উপস্থিতি এবং নির্বাচনী অংশগ্রহণকে নিষিদ্ধ করা মূলত রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার একটি আইনি মোড়ক ছিল মাত্র। জাতিসংঘের বিশেষজ্ঞরা তাদের চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা গণতান্ত্রিক বহুত্ববাদের কফিনে শেষ পেরেক
ঠুকে দেওয়ার শামিল। দল নিষিদ্ধ করার পাশাপাশি নির্বিচারে গ্রেপ্তার এবং আইনি অধিকার থেকে বঞ্চিত করার বিষয়টিও আন্তর্জাতিক মহলের নজর এড়ায়নি। আওয়ামী লীগের সঙ্গে সামান্যতম সম্পৃক্ততা থাকলেই গণগ্রেপ্তার, সাংবাদিক এবং আইনজীবীদের আটকে রাখা এবং বিচার বহির্ভূত নিপীড়নের অভিযোগ জাতিসংঘের চিঠিতে স্পষ্টভাবে স্থান পেয়েছে। জুলাই সন্ত্রাস পরবর্তী সময়ে যারা প্রকৃত সহিংসতার সঙ্গে জড়িত ছিল তাদের অনেককে ঢালাও দায় মুক্তি দিয়ে উল্টো আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর দমনপীড়ন চালানো হয়েছে। এমনকি শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় পছন্দ মতো আইনজীবী না পাওয়া এবং পর্যাপ্ত আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক বিচারিক মানদণ্ডের পরিপন্থী হিসাবে চিহ্নিত হয়েছে। এসব কিছুর মধ্য দিয়ে অবৈধ ইউনূস সরকার মূলত একটি আওয়ামী লীগবিহীন রাজনৈতিক ক্ষেত্র তৈরি করেছিল, যার চূড়ান্ত পরিণত ছিল একটি প্রশ্নবিদ্ধ এবং সাজানো নির্বাচন এবং সেই নির্বাচনে জামায়াতকে ক্ষমতায় আনা। সেই সাজানো নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা হস্তান্তর করা হয়েছে, তবে জামায়াতকে নয়, তারেক রহমানের হাতে, যাকে বিশ্লেষকরা নির্দ্বিধায় ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ হিসেবে অভিহিত করছেন। এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে কাঠামোগত রাজনৈতিক শূন্যতা এবং আন্তর্জাতিক জবাবদিহির চরম অভাব অবৈধ ইউনূস সরকার রেখে গেছে। ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ হিসাবে তারেক রহমানের প্রশাসন কি তার দায় এড়াতে পারবে না। আন্তর্জাতিক সম্প্রদায় এবং মানবাধিকার সংস্থাগুলো তাদের অবস্থান থেকে এক চুলো সরে আসেনি। হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সিভিকাস, কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সহ শীর্ষস্থানীয় মানবাধিকার সংস্থাগুলো ইতিমধ্যেই গুম খুনের বিচার নিশ্চিত করার পাশাপাশি আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছিল। মার্কিন কংগ্রেসের প্রভাবশালী সদস্য এবং যুক্তরাজ্যের আইন প্রণেতারাও একটি সর্বদলীয় অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। তারা প্রত্যেকেই একমত যে বাংলাদেশের মতো একটি জনবহুল এবং ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দেশে সবচেয়ে বড় এবং ঐতিহাসিক রাজনৈতিক দলটিকে নির্বাচনের বাইরে রেখে কোনোভাবেই প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, এবং সেটা প্রমাণিত হয়ে যাচ্ছে গত এক মাসেই। এখন এই বহুমুখী আন্তর্জাতিক চাপের পুরো কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। তারা হয়তো ভাবছেন যে পূর্ববর্তী অবৈধ ইউনূস সরকারের মতো তারাও নীরবতা পালন করবে কিংবা অভ্যন্তরীণ নিরাপত্তার অজুহাত দেখিয়ে এই চাপকে পাশ কাটিয়ে যাবেন, কিন্তু বিশ্বায়নের এই যুগে আন্তর্জাতিক রীতিনীতি এবং মানবাধিকার চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দীর্ঘমেয়াদে টিকে থাকা যে কারো পক্ষেই প্রায় অসম্ভব। উপরন্তু তারেক রহমানের সরকারের এর আগের সরকারের নিরাপত্তা উপদেষ্টা রজার খলিল ওরফে খলিলুর রহমান এখন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদে তিনি সভাপতি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। জাতিসংঘের এই চিঠির উত্তর না দিয়ে তিনি কি নির্বাচিত হতে পারবেন বলে মনে করেন? আমি মনে করি না। বিশেষ করে জাতিসংঘের মতো প্রতিষ্ঠান যখন আনুষ্ঠানিকভাবে জবাবদিহি চায়, তখন তাকে এড়িয়ে যাওয়ার অর্থ হলো রাষ্ট্র হিসাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্রমশ একঘরে হয়ে পড়া। অবৈধ ইউনূস সরকার সাময়িকভাবে ক্ষমতা দখল করে একটি সাজানো নির্বাচনের মাধ্যমে নিজেদের প্রস্থান নিশ্চিত করলেও ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের প্রশাসনকে একটি দীর্ঘমেয়াদী রাষ্ট্র পরিচালনার অগ্নি পরীক্ষায় অবতীর্ণ হতে হচ্ছে। যদি তারা আওয়ামী লীগের উপর আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার না করে এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে একটি উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে বাংলাদেশের উপর অর্থনৈতিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞার খড়গ নেমে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগে ফটো শহীদুল আলম বলেছেন যে বাংলাদেশের উপর নাকি আমেরিকান নিষেধাজ্ঞা আসবে। আমিও মনে করছি নিষেধাজ্ঞা আসবে, তবে ফটো শহীদুল যে কারণে বলেছিলেন সে কারণে নয়, এই কারণে যে কথা এখন বলছি। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় কোনো রাজনৈতিক দলের লাখ লাখ কোটি কোটি সমর্থককে আইনি মার প্যাচে রাজনীতি থেকে নির্বাসিত করা যায় না। আন্তর্জাতিক বিশ্ব এই বার্তাটি খুব স্পষ্টভাবে ঢাকার নতুন শাসকদের বুঝিয়ে দিচ্ছে। 7 দিনের মধ্যে উত্তর দিতে বলেছে। আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ মেলানো দেশি এবং বিদেশি কোনো কুশীলবের পক্ষেই সম্ভব হচ্ছে না। জাতিসংঘের চিঠি শুধু একটি সতর্ক বার্তা ছিল না, এটি ছিল বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যাত্রার একটি আন্তর্জাতিক রূপরেখা বা রোডম্যাপ। অবৈধ ইউনূস সরকার সেই রূপরেখা বাস্তবায়নে চরমভাবে ব্যর্থ হয়ে নিজেদের অবৈধতাকে আরো প্রকট করে তুলেছে। এখন তারেক রহমানের নেতৃত্বাধীন ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ যদি এই একই ভুল পথে হাঁটে, তবে তাদের পরিণতিও খুব সুখকর হওয়ার কোনো কারণ নেই। রাজনীতিতে সাময়িক সুবিধা লাভের জন্য একটি বৃহৎ বিরোধী দলকে নিশ্চিহ্ন করার কৌশল হয়তো কিছুদিন কাজ করতে পারে, কিন্তু আন্তর্জাতিক মহলের কড়া নজরদারি এবং আইনের শাসনের বিশ্বজনীন মাপকাঠিতে তা কখনোই ধোপে টেকে না, টিকবে না। তারেক রহমানের সরকারের সামনে এখন একটাই বাস্তবসম্মত পথ খোলা রয়েছে,
হয় তারা জাতিসংঘের 10টি প্রশ্নের সদুত্তর দিয়ে গণতান্ত্রিক বহুত্ববাদ ফিরিয়ে আনবে এবং অবিলম্বে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে, নতুবা আন্তর্জাতিক অঙ্গনে একটি বিচ্ছিন্ন, কর্তৃত্ববাদী এবং অগণতান্ত্রিক সরকার হিসেবে নিজেদের অনিবার্য পতন ডেকে আনবে। চোরায় হয়তো ধর্মের কাহিনী শোনে না, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনীতির নির্মম অর্থনৈতিক এবং কূটনৈতিক বাস্তবতা শেষ পর্যন্ত যে কোনো অগণতান্ত্রিক শাসককেই সঠিক পথটি বেছে নিতে বাধ্য করে। তারেক রহমানের সরকার এখন একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি। একদিকে তাদের দলীয় রাজনীতির স্বার্থে আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখা, অন্যদিকে আন্তর্জাতিক চাপ এবং বৈধতার সংকট। জাতিসংঘের বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন যে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের স্বাধীন এবং নিরপেক্ষ আদালতে ন্যায্য বিচারের মাধ্যমে জবাবদিহির আওতায় আনা উচিত। কিন্তু একই সাথে তারা সতর্ক করেছেন এমন সামগ্রিক রাজনৈতিক নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে যা পুরো একটি দল, তার সমর্থক গোষ্ঠী এবং বৃহত্তর গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। এই প্রেক্ষাপটে তারেক রহমান সরকারের সামনে বেশ কয়েকটি বিকল্প রয়েছে। প্রথমত, তারা জাতিসংঘের প্রশ্নগুলোর জবাব দিতে পারেন এবং আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারেন। দ্বিতীয়ত, তারা ইউনূস সরকারের মতো নীরব থেকে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করার চেষ্টা করতে পারেন। তৃতীয়ত, তারা আওয়ামী লীগের কিছু নেতাকর্মীকে মুক্তি দিয়ে এবং দলের আংশিক কার্যক্রমের অনুমতি দিয়ে আন্তর্জাতিক চাপ কমানোর চেষ্টা করতে পারেন। কিন্তু বাস্তবতা হলো তারেক রহমানের সরকার ইউনূস সরকারের ধারাবাহিকতা আসলে জুলাই সন্ত্রাসের পর থেকে যে রাজনৈতিক নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে তার জন্য তারেক রহমানের সরকার, ইউনূসের সরকার সমানভাবে দায়ী। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার অর্থ হবে তাদের নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, এটা তারা বোঝে। একই সাথে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেসব প্রত্যাহার করতে হবে, কারণ সেসব মামলা সমস্ত বিএনপি নেতাকর্মীরাই করেছে। হাজার হাজার নেতাকর্মীকে মুক্তি দিতে হবে। এসব করা তারেক রহমান সরকারের জন্য হয়তো রাজনৈতিকভাবে আত্মহত্যার সামিল হবে, সেটা তারা মনে করছে, কিন্তু এসব করলে আত্মহত্যা করতে হবে না সরকারকে। অন্যদিকে আন্তর্জাতিক চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘের চিঠির পর আরো কোনো আনুষ্ঠানিক পদক্ষেপ আসতে পারে। ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা সহ অন্যান্য গণতান্ত্রিক দেশগুলো থেকে চাপ আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থ যেসব দেশের সাথে জড়িত, তারা যদি এই বিষয়ে অবস্থান নেয় তাহলে পরিস্থিতি আরো জটিল হবে। বর্তমান পরিস্থিতিতে তারেক রহমান সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আন্তর্জাতিক বৈধতা অর্জন। একটি সাজানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে দেশের প্রধান এবং পুরনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে তারা কিভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের বৈধতা প্রমাণ করবেন বলুন তো? জাতিসংঘের চিঠিতে যে উদ্বেগের কথা বলা হয়েছে তার জবাব না দিলে তারাও ইউনূস সরকারের মতো একটি অবৈধ সরকার হিসেবেই বিবেচিত হবেন। কোনো সন্দেহ। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এখন এই বিষয়ে আপনার মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানান। পরবর্তীতে এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে, তাই সেটাও দেখতে অবশ্যই চ্যানেলটি আপনার সাবস্ক্রাইব করতে হবে। তো বেশি কথা বাড়াচ্ছি না, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।